আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ শুক্রিয়া আদায় করছি। আমরা আরেকজন আমাদের দুইজন ফেনীর মা পাইছি। আসলে বড় ভাইয়ের সমস্যা ছিল। বড় ভাইয়ের স্পাম পাওয়া যাচ্ছিল না দেখে ছোট ভাই বড় ভাইকে নিয়ে আমার হাসপাতালে আসছিল। তো বড় ভাইটাকে আমরা সমাধান করতে পারি নাই, কারণ আমরা ওই শুক্রাণুটা পাইনি। না পাওয়াতে আমরা, আপনারা জানেন যে স্পাম যদি না পাওয়া যায় তাহলে আইভিএফ চিকিৎসা হালাল পদ্ধতিতে করা যায়। যেহেতু তাদের বংশে কোনো বাচ্চা কাচ্চা নাই, ছোট ভাই টেস্ট করলো সাথে সাথে। ছোট ভাইয়েরও একই রকম আছে শুক্রাণু, কিন্তু পরিমাণটা অল্প। পরবর্তীতে আমরা দেরি করি নাই, আমাদের ফেনীর মানুষ, আমরা দ্রুত আইভিএফ সম্পন্ন করি। আমরা একবারই আইভিএফ এর স্টেপ নিই। তো এটা হচ্ছে যে আমাদের চলতি মাসের অষ্টম টুইন বেবি। তো আল্লাহ শুক্রিয়া, অশেষ শুক্রিয়া যে যারা আমাদের উপর আস্থা রেখেছে আমরা তাদেরকে সার্ভিসটা দিতে পেরেছি। তো যাদের সমস্যাগুলো আছে তারা অনেক সময় দেশের বাইরে যাচ্ছে, অনেক দৌড়াদৌড়ি করছে। দেশের বাইরে আর দৌড়াদৌড়ির প্রয়োজন নাই। আমরা আমাদের শতভাগ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ, যদি আপনাদের স্বামী শুক্রাণু থাকে, আপনার স্ত্রীর ডিম্বাণু যদি থাকে, এবং যারা কন্ডিশন যদি মেডিকেলি ম্যানেজমেন্ট করার মতো হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে ওরা সবাই বাচ্চা নিতে পারবে ইনশাআল্লাহ। তো অনেকে আছে যে অনেক দেরি করে আসে, দেরি করে আসলে যেটা হয় কি, তখন দেখা যায় কি, স্বামীর শুক্রাণু যদি অল্প থাকে, স্বামীর শুক্রাণু যদি 80 বছর বয়সও হয়, তার শুক্রাণু ঠিক থাকবে, কিন্তু মেয়েদের বয়স যখন 37 পার হয়ে যায় তখন কিন্তু ওরকম ডিমান্ডও পাওয়া যায় না, তখন কিন্তু সফলতাটা দিতে পারি না। সেই জন্য পরামর্শ হলো যে স্বামী শুক্রাণু যদি থাকে এবং মোটামুটি যদি প্রেগনেন্সি যদি না আসে, তাহলে সেক্ষেত্রে আপনার দ্রুতই চলে আসবেন, যাতে আমরা যথাযথ চিকিৎসা ব্যবস্থা নিতে পারি। তো আমি যেটা ভয় পাচ্ছিলাম, আমার খুব একটা বাজে এক্সপিরিয়েন্স আছে। একটা হলো যে আমারই একটা ট্রিপলেট প্রেগনেন্সি। এটা আপনার ঠিক এই সময়টাতে, ওনার 34 সপ্তাহ না 26 সপ্তাহ সময়, ওই মহিলা বলছে প্রচন্ড ব্যথা, সে টলারেট করতে পারছিল না। তো ওই সময় আমি দেশের বাইরে ছিলাম, কিন্তু সামহাও আমার অগোচরেই ওনারা এক ডাক্তারের কাছে যান এবং ওনারা এই 3টে বাচ্চা ডেলিভারি করে ফেলেন। এবং ডেলিভারি করার পরে স্বাভাবিক এই 27-28 সপ্তাহের বাচ্চা তো আর টেকানো মুশকিল, আইসিইউতে ভর্তি হয় এবং অনেক পয়সা বিল করে, এবং একে একে তিনটি বাচ্চাই মারা যায়। তো এই জন্য জাস্ট আমার একটা ভয় কাজ করতেছিল যে এই বাচ্চার ক্ষেত্রে কোনো কোনো সমস্যা হয় কিনা। তো আল্লাহ অশেষ রহমত, আল্লাহ শুক্রিয়া, কোনো প্রকার আইসিইউ সাপোর্ট লাগে না। রুস্তম ভাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, ওনার টিম আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। আল্লাহর অশেষ রহমত একদম সুস্থ সবলভাবে 34 উইকস প্লাস 35 উইকসে পড়ছে, কিন্তু বাচ্চা দুজনে আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছে। আরেকটি বিষয়, আমি রুস্তম ভাই আমার পাশে আছেন, আমি কিছু বিষয় জানতে চাইবো। একটি হলো যে সবচেয়ে কমন একটা প্রশ্নটা হচ্ছে যে মা কিভাবে কি খেলে দুধ বেশি পাবে, আর কি খেলে দুধ কমে যাবে, এই ব্যাপারে যদি রুস্তম ভাই আমাদেরকে একটু বলতেন বিস্তারিত। ধন্যবাদ ডাক্তার রফিকুল ইসলাম ভাইকে। নবজাতক বেবি যখন জন্মগ্রহণ করে, বেবি হওয়ার ক্ষেত্রে প্রাথমিক অবস্থা আর্লি স্টেজে কিছু বিষয় মেনটেন করতে হবে। এক্ষেত্রে তাদেরকে বারবার বুকের দুধ খাওয়াইতে হবে। এরপরে বুকের দুধের ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে ওই যে রিপিটেডলি এদেরকে কখনো এই যে 2 ঘন্টা যাতে করে ক্রস না করে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। তবে 30 মিনিট পর পর প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ফিডিংটা 30 মিনিট থেকে 1 ঘন্টা পর পর দিলে বেটার। আর ফর্মুলা ফিডিং না দেওয়াটাই উত্তম। আর এদের টেম্পারেচারটা যাতে করে মেনটেন হয় এ ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় যে কেবিনে দেওয়ার পরে ফ্যান এসি সবকিছু ছেড়ে রাখা হয়, এতে দেখা যায় যে বেবিরা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার কারণে দেখা যায় যে এরা অসুস্থ হয়ে যায়, অসুস্থ বোধ করে। আর বেবিদেরকে ধরার ক্ষেত্রে অবশ্যই তারা যেহেতু অনেক সময় প্রিমেচিউর এমনকি একটা নিউবর্ন বেবি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না। অনেক সময় দেখা যায় যে ধরার ক্ষেত্রে আমরা এদেরকে বারবার ধরা হয়, তখন তারা ওই অ্যাসেপ্টিক প্রিকশনটা মেনটেন না করার কারণে এদের ইনফেকশন ডেভেলপ করে, অনেক সময় জন্ডিস ডেভেলপ করে। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর হওয়ার পরে দেখা যায় যে 48 আওয়ার্স পর্যন্ত এমনিতেই ব্রেস্ট মিল্কটা আসে না, তবে যতটুকু আসে ততটুকুই এদের জন্য সাফিসিয়েন্ট। আক্সটা আলাদাভাবে কোনো ফর্মুলা মিল্কের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মারা কমপ্লেন করে মায়ের বুকের দুধ আসে না। এই যে বুকের দুধটা যাতে করে এই যে ভালোভাবে সিক্রেশন হয়, এমনকি এটা যাতে করে কন্টিনিউশন থাকে, এই জন্য এই যে তাদেরকে বারবার সাক করাতে হবে। আর হলো মাকে পুষ্টিকর, বিশেষ করে তরল খাবার, ফল ফ্রুটস এগুলো বেশি করে খেতে হবে। তাদেরকে টেনশন ফ্রি থাকতে হবে। অনেক সময় মায়েরা বেবিদের সাথে রুটিন না মিলানোর কারণে দেখা যায় যে তারা ঘুমাতে পারেন না। তাদেরকে 6 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমের রুটিনটা মেনটেন করতে হবে। আর হলো বেবিদেরকে এই যে কখনো 2 থেকে 3 ঘন্টা না খাইয়ে রাখা যাবে না। অনেক সময় দেখা যায় যে বেবিরা ঘুমায়, মনে করে যে ঘুমাচ্ছে, দেখা যায় যে অনেক সময় না খেয়ে তারা দুর্বল হয়ে আরো বেশি ঘুমায়। তারা ঘুমাবে
বাট তাদেরকে ঘুমের মধ্যে অথবা ঘুম থেকে উঠিয়ে বারবার তাদেরকে খাওয়াইতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে বেবিদের এই যে গ্যাস গ্যাস ফর্ম হয়, এটাকে বলে ইনফ্যান্টাইল কলিক। তখন দেখা যায় যে পেটটা ফুলে থাকে, ঠিকভাবে টয়লেট করে না, বমি করে খাবার পরে। হ্যাঁ, তো এই গ্যাসটাকে অ্যাভয়েড করার জন্য তাদেরকে খাওয়ানোর পরে এই যে তাদেরকে ওই যে বার্পিং যেটাকে বলা হয়, গ্যাসটা উঠাইতে হবে। আর মা কিছু খাবার অ্যাভয়েড করবে। এক নাম্বার হলো যে তৈলাক্ত খাবার, অতিরিক্ত ঝাল খাবার, মশলা জাতীয় খাবার, বাহিরের কিছু প্রসেস ফুড আছে যেগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই খাবারগুলা মাদেরকে অ্যাভয়েড করাটাই বেটার। এক্ষেত্রে বলবো যে পুষ্টিকর হোমমেড ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুডগুলা খাবেন, এমনকি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তরল খেতে হবে। আর এক্ষেত্রে ওই যে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারটা অবশ্যই তাদের ওই যে খাবারের ক্ষেত্রে এইটার প্রতি গুরুত্ব দিতে হবে। তো সর্বোপরি এই যে যে বেবিরা আছে, দোয়া করি তারা যাতে করে ওই যে সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে উঠে, এমনকি তারা যাতে করে ভালো মানুষ হিসেবে গড়ে উঠে। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।